যে শ্রাবণে প্রেম আসে, লেখিকা তন্নিমা খাতুন, পর্ব ৩। ভাগ্যের পরিহাস, এই দুটো শব্দের যোগ সন্ধি শুনতে সাধারণ শোনালেও এর সাথে জুড়ে থাকে প্রত্যেকের গোটা এক জীবন্ত বৃত্তান্ত। এমনটাই ধারণা ইরার। মা মরে গিয়েছে, তার আগমন অভিশপ্ত। মা নেই, ওই মেয়ে ভালো না, সংসার হবে না তাকে দিয়ে। স্বামীর মারধর করে, নিশ্চয় কোনো দোষ আছে মেয়েটার। স্বামীর ডিভোর্স দিয়েছে, ওই মেয়ে সমাজের যোগ্য নয়, খারাপ। অল্প দুঃখে তো কেউ আর তালাক দেবে না। এত কিছুর পরে খালার বাড়িতে জায়গা পেয়েছিল, কিন্তু খালাতো ভাইদের বউয়ের গলার কাটা হয়ে গিয়েছিল। হয় তারা থাকবে, নয়তো থাকবে ইরা নামক পরগাছা। খালার স্নেহ থাকলেও সেখানে থাকতে পারল না ইরা। বেরিয়ে এসে মেয়েটাকে নিয়ে একটা নিরাপদ আশ্রয় খুঁজতে দানবাকৃতির একটা বালতি নিয়ে সর্বশেষ তলায় উঠতেই লিফটের দরজা খুলে গেল। ঊর্ধ্বশ্বাস সামলে ইরা একগাল হেসে তাকালো কোলের থাকার মেয়ের দিকে। পৃথিবীতে যতদিন আছে সে বাঁচবে আনন্দের সাথে, শুধু মাত্র এই ছোট্ট জানটির জন্য। তার জন্য মায়া রয়েছে পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র নিজের এই অংশটি ব্যতীত। এই ছোট্ট মনটিকে তার জন্য ভরপুর ভালোবাসা আছে, থাকবে সে জানে। তাই ওর জন্য বাঁচবে সে, প্রতিটা দিন উপভোগ করবে। ইরাম চুপচাপ বসে আঙুল চুষছে। সে মেয়ের হাতটা টেনে নামিয়ে দিল, মাথা নেড়ে আ উ শব্দ করে ওটা খেতে নিষেধ করে। বাচ্চা মেয়েটি আর আঙুল মুখে তোলার প্রবণতা দেখালো না। ইরা হাসলো বাধ্যগত মেয়ের আচরণে। আহ্লাদে ঠোঁট দুটো ছুঁয়ে দেয় মেয়ের দুই গালে। মায়ের আদরে মেয়েটি স্মিত হাসল। ইরা ডানে বামে মাথা নাড়ল। মেয়ে তার খুব কম হাসে, কিছুটা গম্ভীর, খিলখিলিয়ে হেসেছে। এমন দৃশ্য খুবই বিরল। সময় পেরিয়ে যাচ্ছে, রোদের তেজ কমে যাবে ভেবেই সে দ্রুত বালতি হাতে লিফট থেকে নামল। নেমে আরেকটু জিরিয়ে নেয়। বিশাল বালতি এক হাতে নিয়ে। এখনো 10 সিঁড়ি পর ছাদ। মেয়েকে নিয়ে কষ্ট হবে বেশ, কিন্তু মেয়ে কোল ছাড়তে চাইছে না। বহু কষ্টে সিঁড়ি বেয়ে উঠল ইরা। ততক্ষণে দেহ ভেঙে এসেছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিল। ছাদের দরজা পেরিয়ে তখন কেউ ঢুকলে হকচকায় ইরা। শ্রেয়ান সৌজন্য হাসল ইরা আর ইরামকে দেখে জিজ্ঞাসা করে, ভালো আছেন? ইরা বুঝল, হাসি মুখে চোখ বড় বড় করে মাথা নাড়ল সে। শ্রেয়ান তাদের ছাদের পথ দেখিয়ে বলল, যান। বলেই শ্রেয়ান তাকায় ইরামের দিকে, যে কি না ডগর ডগর চোখে কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে, দৃষ্টিতে পর্যবেক্ষণের রেশ। সে হেসে আঙুল বাড়িয়ে মেয়েটির নাক ছুঁয়ে দিলে সমান্তরাল সেই ললাট। নাক চোখ কুঁচকে একাকার হয়ে গেল। শ্রেয়ানের প্রচুর হাসি পেল গম্ভীর মেয়েটিকে বিরক্ত করে। সে তাদের পাশ কাটিয়ে নিচে চলে যায়। ইরা বালতি নিয়ে ছাদে ঢুকতেই দেখতে পেল যুবতী এক মেয়ের কোলে শ্রবণ। সে তার কাজ করতে লাগল। মিলা শ্রবণকে নিয়ে খেলতে খেলতে ইরাকে দেখে গতিরোধ হলো। সে চঞ্চল পায়ে এগিয়ে আসে, চঞ্চলতার সাথে জিজ্ঞাসা করে, আপা, আপনি কেডা? ইরা বৃহৎ নেত্রে আগুন্তর মেয়েটির কথা বোঝার চেষ্টা করল। বুঝতে পেরে আ উ শব্দ করে কিছু বলল, কিন্তু মেয়েটি বুঝতে পারল না। মিলা আবার জিজ্ঞেস করে, আপনি কথা কইতে পারেন না? আপনি কোন তলায় থাকেন? আগে তো দেখিই নাই। মেয়েটি ইরার কথা বুঝতে পারছে না। ইরা তাই একটা মাটির টুকরো নিয়ে মেঝেতে লিখল, তার নাম ইরা, গ্রাউন্ড ফ্লোরে থাকে। মিলা বুঝতে পেরে হৈ হৈ করে শুধায়, হো হো হো, আপনি ড্রাইভার কাকুর মাইয়া?
প্রশংসা শুনেছে সে। অবুঝ ইরা শুধু সৌজন্য হেসে ঘাড় দুলাতে লাগলো। ততক্ষণে শ্রেয়ান গরম ফিডার হাতে ছাদে ঢুকলো। মিলাকে পক্কর পক্কর করতে দেখে বলল, সে কথা বলতে পারে না আর শুনতেও পারে না। তুই কি বলছিস সে তো কিছু শুনতে পারছে না। আপনি কানও শোনেন না আফা? মিলার বিস্মিত কণ্ঠ। ইরা এটা বুঝলো বলে সে ঘাড় নাড়ল। সে শুনতে পারে না। তার সাথে কথা বলতে হলে ধীরে ধীরে স্পষ্ট করে ছোট সংলাপে কথা বলতে হবে। মিলা আর কথা বলল না। মিলা শ্রেয়ানদের বাসায় কাজের মেয়ে, বয়স 19, খুব চঞ্চল প্রাণবন্ত। শ্রবণ বেতের চেয়ারে বসে মিলাকে বলে, বাবুকে নিয়ে আয় মিলা। মিলা লাফাতে লাফাতে গেল। শ্রেয়ান ধমকে উঠল, লাফান না, ও বমি করে দেবে। কত কষ্ট করে সকালে এক ফোঁটা খাইয়েছি, হেয়া কি এখনও আছে? তবে হজম হইয়া গেছে। মিলি ব্যঙ্গ করে বলল। শ্রেয়ান চোখ রাঙায়। ছেলেকে বেতের সোফাটিতে পাতা গদিতে বালিশের উপর শুইয়ে দিয়ে বলে, উনাকে গিয়ে একটু সাহায্য কর। উনার মেয়েটাকে তুই কোলে নে আর তাকে কাজ করতে দে। মিলি ইরার দিকে একবার তাকায়। এক হাতে মেয়েকে নিয়ে আরেক হাতে বহু কষ্টে কাপড় মেলছে। সে মাথা নেড়ে বলল, আচ্ছা যাইতেছি। সে ছুটে গিয়ে ইরাকে বলল, দেন আফা, বাবুকে আমার কাছে দেন। আপনি কাজ করেন। ইরামকে নিয়ে নিল মিলা। ইরা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে হাসল। মিলা ইরামকে নিয়ে আকাশ দেখালো, পাখি দেখালো, ছাদের পাশে লাগানো ফল আর সবজির গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখালো। সে খেলতে খেলতে জিজ্ঞাসা করে, আফা, ওর নাম কি? ছেলেকে চেপে ধরে দুধ খাওয়ানোর চেষ্টায় মগ্ন শ্রেয়ান বলল, ইরাম। সুন্দর নাম, তাই না ভাইজান? রাজ্যের কাপড় মেলতে মেলতে ইরা তাকায় অদক্ষ হাতে বাচ্চা ছেলেটিকে জোর করে দুধ খাওয়ানো। পুরুষ মানুষের এত ধৈর্য শক্তি আছে নাকি? বাচ্চাটি মুখ খুলতেই না, আর লোকটা ঠোঁট নেড়ে নেড়ে কী যেন বলছে, হাসছে আর চেষ্টা করছে। পরপরই মনে কৌতূহল জাগলো, বাচ্চাটির মা কোথায়? মিলা হাঁটতে হাঁটতে ছাদের ও মাথায় গেল। ইরা শ্রবণকে দেখিয়ে অস্পষ্ট স্বরে তাকে জিজ্ঞেস করে, মা মা? মিলা বুঝে গেল খুব সহজে শ্রবণের মায়ের কথা জিগাইতেছেন। ইরা মাথা নাড়ল। মিলা মেজাজ নিয়ে বলল, আল্লাহর গজব, আল্লাহ উঠাইয়া নিয়া গেছে। ইরা অবুঝ পানে আকাশের দিকে তাকায়। মিলা খুব দ্রুত কথা বলে, সে বোঝে না। মিলা শুধায়, কি বোঝেন নাই? ইরা না বোধক মাথা নাড়ল। মিলা আবার আকাশ দেখিয়ে বলল, আল্লাহ নিয়ে গেছে। এবার বুঝতে পেরে ইরার বক্ষস্থল খামচে ধরল। সে আহত দৃষ্টিতে তাকায় শ্রবণের পানে। কি ছোট্ট দুধের শিশু, বয়স মাত্র 2 হবে আন্দাজ করলে। স্বাস্থ্য একদম নেই, পেটের হাড়গোড় সব দেখা যায়। এর জন্যই সেদিন দুধের জন্য অমন হা উতাস করছিল। ব্যথিত মন নিয়ে ইরা চুপসে গেল। নিজের কাজ করে তাড়াতাড়ি নিচে নেমে আসলো। রান্না চুলায় এসেছে পর থেকে সে 1 সপ্তাহ থেকে ঘরের সব দায়িত্ব তার উপরে ন্যস্ত। বিকাল 3টা, অজস্রবারের মতো ছেলেকে ফিডার চোষাতে ব্যর্থ শ্রেয়ান। লালচে আঁখি তুলে তাকায় ছেলের দিকে। একাধারে গলা ফাটিয়ে চেঁচিয়ে কাঁদছে শ্রবণ। শ্রেয়ান রাগে হাতের বেবি টওয়ালটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ায়। ধমকে উঠে বলে, খিদে পেয়েছে তো খাচ্ছ না কেন, ফাজিল ছেলে? পক্ষে অনবরত মিলা লাফিয়ে উঠল শ্রেয়ানের ধমকে। ছোট্ট শ্রবণ আরও জোরে কেঁদে উঠল। ছেলের চিৎকারে সুমনা ছুটতে ছুটতে আসলো। ধমকে উঠে বলল, কি হচ্ছে কি শ্রেয়ান? এতটুকু বাচ্চার উপর রাগ দেখাচ্ছ কেন?
সুমনা দ্রুত শ্রবণকে বুকে জড়িয়ে নেয়, আদর করে কান্না কমানোর চেষ্টা করে। কাঁদতে কাঁদতে কাশতে শুরু করেছে। ছেলের ক্রন্দনরত মুখের দিকে টলমলে চোখে তাকিয়ে শ্রেয়ান ক্ষিপ্ত কণ্ঠে বলে, ধমকাবো না তো কী করব? সে আমার সাথে জেদ দেখাচ্ছে, ভাবছে জেদ দেখালেই সে মায়ের দুধ খেতে পারবে। লোভী ছেলে একটা। ওর ভাগ্যে ওই দিন দুধ জোটাটাই ভুল ছিল, যার জন্য এই একটা সপ্তাহ যাবৎ এমন করছে। রোজ রোজ ওকে দুধ কে দেবে? সকাল থেকে এক চুমুক দুধও মুখে তোলেননি মামুনি। কদিন আগে হাসপাতাল থেকে এসেছে, এখন যদি এমন করে ও তো মরে যাবে। বলতে বলতে শ্রেয়ানের চোখ থেকে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সুমনা আহত চোখে তাকায় বিক্ষিপ্ত মেজাজের ছেলের দিকে। এতটাও অধৈর্য শ্রেয়ান কখনো ছিল না, কিন্তু যখন থেকে বাবা হয়েছে অধৈর্য যেন তাকে গ্রাস করছে। তার থেকেও বেশি অধৈর্যতা ছেলেটার কিছু না হয়ে যায়। সে আহত সুরে বলে, ৯৭ দিনে একটা দুধের শিশু শ্রেয়ান, ও মায়ের দুধের জন্য কাঁদবে না তো কে কাঁদবে? শ্রেয়ান অশ্রুসিক্ত নয়নে তাকায় মায়ের দিকে, বলে, ওর জন্য তো ওর মায়ের দুধ কলঙ্কিত। ও কেন বুঝতে চায় না? ওর আর 5টা বাচ্চার মতো ওর ভাগ্য এক নয়। ওর ভাগ্য মায়ের দুধ নেই। সুমনা ছেলেকে বোঝাতে যায় না। সে ফিডারের দুধ বাটিতে ঢেলে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু বহু চেষ্টার পরেও সে খাওয়াতে পারল না। চামচ মুখেই ঢোকাবে না। সুমনা অসহায় দৃষ্টিতে তাকায় ছেলের পানে। শ্রেয়ান অশ্রুসিক্ত নয়নে মলিন হাসল, বলল, ওকে পৃথিবীতে না আনলেও ভালো হতো, তাই না মামনি? সুমনা টলমলে চোখে ধমকে উঠল, সব কিছুর একটা সীমা থাকা দরকার শ্রেয়ান। চুপ করো, ও ধীরে ধীরে আবার ভুলে যাবে, তখন খাবে। আর এই সব কথা মুখে আনবি না। শ্রেয়ান ঘর্মাক্ত গেঞ্জি বদলে আরেকটা পরে নেয়। মাকে বলে, সরো, আমি খাওয়াচ্ছি। শ্রেয়ান বিছানায় বসে ছেলেকে বুকে জড়িয়ে নেয়। কান্নারত মুখটি মুছিয়ে কপালে চুমু দিয়ে বলে, পাপা সরি আব্বু, আর কখনো করব না। তুমি না খেলে পাপার তো কষ্ট লাগে বলো। এই দেখো তোমার হাড় জোড়া সব দেখা যাচ্ছে। না খেলে তুমি আবারও হাসপাতালে ওই কাচের ঘরে বন্দি হয়ে যাবে। পাপার একটু ভালো লাগবে না তোমাকে ওখানে দেখতে? বাচ্চাটি কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ে রইল বাবার বুকে। শ্রেয়ান বুকে নিয়েই দুর্বল হয়ে পড়া মুখটি চামচ তুলে দিল। বলহীন দেহে ছেলেটি আর জেদ দেখাতে পারল না, চুপচাপ খেতে লাগলো। সুমনার চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। এই বাচ্চাটা আর তার ছেলের কী দোষ ছিল? সৃষ্টিকর্তার কাছে তার কোনো প্রার্থনাই কি পৌঁছায় না? শ্রেয়ান মলিন হাসল শরীরের সাথে ছেলের জেদকে হারতে দেখে। একদিন এভাবেই তো শ্রবণ নামক ছেলেটির থেকে মাতৃত্ব হেরে গিয়েছিল। সেই থেকে ছেলেটি একবেলা কখনো শান্তিমতো খেলাধুলা করতে পারেনি, হাসতে পারেনি। জন্মের পর সে যেদিন থেকে ছেলেটাকে দেখেছে, সেদিন থেকে আজ পর্যন্ত কখনো সুস্থ সবল বাঁচতে দেখেনি। এত অর্থবিত্ত কোনো কাজের না ছেলেকে খাওয়াতে সফল হয় শ্রেয়ান। ছেলেটা তখন কেমন নির্ভীক টুল চোখে তাকায় বাবার দিকে। শ্রেয়ান তাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে, এখন দাদুর বুকে একটু ঘুমাও। পাপা তোমার প্রয়োজনীয় সব কিছু কিনতে যাইব। শ্রবণকে মিলার কাছে দিয়ে শ্রেয়ান বলল, মামুনির কাছে নিয়ে যা মিলা, ঘুম পাড়িয়ে দিতে বল। আমি ওর ওষুধ আর ওয়াইপস কিনে আনি। মিলা নির্জীব কণ্ঠে বলল, আচ্ছা। তোর কিছু লাগলে বল, এখনই নিয়ে আসি। বারবার বের হতে পারবো না আমি। মিলা ঘাড় ঘুরিয়ে তাকায়, মাথা নেড়ে বলে, না ভাইজান, কিছু লাগবে না। তোর চানাচুর এখনও আছে, চানাচুর লাগবে না? মিলা মলিন হাসল, বলল, এখনও অর্ধেক বয়ামে আছে। শ্রেয়ান হেসে বলল, ঠিক আছে যা। এটার চানাচুরের পোকা।
চানাচুর না হলে তার দিন চলে না। মিলা মলিন চোখে তাকায় শ্রবণের দিকে। বাচ্চাটা আর ভাইজানের দিকে তাকাইলে মায়াও থেকে বেশি দয়া হয়। অথচ সে কিছু একটা ভাবল। শ্রবণকে সুমনার কাছে নিয়ে গিয়ে বলল, ভাইজান ঘুম পাড়াইতে মানা করছে, খেলতে কইছে। সুমন বলল, আচ্ছা তুই যা। শ্রেয়ান ঘর থেকে বের হয়ে যেতেই মিলা ছুটে গেল রান্নাঘরে। শ্রেয়ান উঠিয়ে উঠিয়ে দেখল খাবারের আইটেমগুলো। চাচি সব সময় প্রয়োজনের অর্ধেক রান্না করে। সে একটা টিফিন বাটিতে আস্তে আস্তে করে গরুর মাংস ঢেলে নেয়, 3 পিস ইলিশ মাছ নেয়, আর একটা প্লাস্টিক ব্যাগে ফলের ঝুড়ি থেকে কিছু আপেল, আঙ্গুর, কমলা আর একটা বেদানা নিল। আর একটা টিফিন বাটিতে ফ্রিজ থেকে কিছু সরপুরিয়া নিল। সেগুলো সব একটা প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে গিট দিয়ে খাবার টেবিলে রাখলো। তারপর ছুটে গেল সুমনার ঘরে। পায়ে দোল দিতে দিতে ঢুকছে চাচি। সে গিয়ে বলল, চাচি আমি ওরে নিয়া খেলি, আপনি ঘুমান। সুমনা জড়ানো চোখে বলল, ঠিক আছে, ভালো করে দেখে রাখিস কিন্তু, ওকে নিয়ে কোনো কাজে হাত দিবি না কিন্তু, অন্য কোনো দিকে খেয়ালও দিবি না, শুধু ওর সাথে খেলবি। আচ্ছা আচ্ছা, দেন আমারে। মিলা শ্রবণকে নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে সে খাবার টেবিলের উপর থেকে প্যাকেটটা নিয়ে নিঃশব্দে সদর দরজা খুলে বের হলো। বের হতেই তার পায়ের গতি বেড়ে গেল। সে ছুটে গিয়ে লিফটে ঢুকলো, নামলো একদম গ্রাউন্ড ফ্লোরে। গিয়ে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজের সাথে একটা ইউনিট রয়েছে, যেটা ভাড়া দেয়া। সেটার ভাড়া খুবই অল্প। ড্রাইভার চাচা থাকে সেখানে। সে সোজা গিয়ে তাদের ঘরের বেল বাজায়। সালমা ঘু ঘু চোখে দরজা খুলল। মিলাকে দেখে সৌজন্য হেসে শুধায়, আরে মিলা তুই এই সময়? মিলা চঞ্চলতার সাথে হাতের ব্যাগটা সালমার দিকে বাড়িয়ে দিল। চটপটে কণ্ঠে বলল, চাচি আপনাদের জন্য কিছু খাবার পাঠাইছে। কতদিন হলো আপনাগো বাসায় কিছু পাঠায় নাই, এই নেন। সালমার চোখ থেকে ঘুম উড়ে গেল। চোখ চকচক করে উঠেছে। খুশিতে আটখানা হয়ে সে এক গাল হেসে বলল, আরে এগুলো পাঠানো কেন লাগবো? রোজ রোজ কি মানুষ এসব পাঠায় নাকি? আইসো, ভিতরে আসবা না? সালমা ব্যাগটা নিয়ে তারপর বলল। মিলা মনে মনে কয়েকটা কটূক্তি করল। মহিলা বড্ড লোভী। সে আগে থেকেই জানে তাদের ঘরে গিয়ে শুধু বলবে, ভাবিজান আপনার হাতের রান্না কি সুস্বাদু। আর চাচি ভোলা ভালা মানুষ, খুশিতে সব দিয়ে দেয়। সে কৃত্রিম হেসে বলল, একটু বসতেই আসছি। বাবু কাঁদতেছিল, ওরে নিয়ে একটু হাঁটতে বাইর রইছি। ইরা আফার আছে, তার সাথে একটু গল্প করি। ইরামকে দেখলে শ্রবণ খুশি হইয়া যাইব। মহাজনরে খুব মান্য করে চলে মোর্শেদ, সেই দরুন সেও মেনে চলে। সে বলল, হ্যাঁ হ্যাঁ যাও, ভেতরে আছে মিমির ঘরে। মিলা হাসি মুখে দ্রুত ইরার কাছে গেল। অফিসে বসা শাহেদ চৌধুরী সিসি ক্যামেরায় দেখল মিলির কর্মকাণ্ড। তার কাছে মোটেও ভালো লাগছে না। মিলি ঘর থেকে ব্যাগে কী নিল, আর শ্রবণকে সুমনা ওর হাতে ছেড়ে দিল কি করে? সন্তান নাতি নিয়ে তার বড্ড চিন্তা। দিনকাল ভালো না। সে তাড়াতাড়ি সুমনাকে ফোন লাগায়। সুমনা ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলে ভেসে আসে স্বামীর ধমক, দাদুভাইকে মিলার কাছে একা ছেড়ে দিয়ে তুমি কি করছো সুমনা? মিলা কোথায় একটু দেখো তো। সুমনা ঘুম ছুটে গেল, বলল, মিলা তো দাদুভাইকে নিয়ে বসার ঘরে খেলছে। তোমার বুদ্ধি শুদ্ধি দিন দিন কমে যাচ্ছে সুমনা। মিলা ঘরে নেই। শ্রবণকে নিয়ে সে মোর্শেদদের বাসায় কি করছে দেখো গিয়ে। ওর জন্য বলি আমি ঘরের সিকিউরিটি আরেকটু বাড়াতে। শাহেদ চৌধুরীর ক্ষিপ্ত কণ্ঠে সুমনা নিশ্চিত হয়ে পড়ল। সে দ্রুত ঘর ছেড়ে বের হতে হতে বিড়বিড় করে, মিলারে তুই আবার কি ঝামেলা পাকাচ্ছিস?
আমার দাদু ভাই। ধুর, কী জন্য ওর কাছে একা ছাড়লাম। সুমনা ছুটে বের হয়, সদর দরজা আটকে। মোর্শেদের ঘরে গিয়ে দরজা নক করতেই সালমা দরজা খুলেই একগাল হাসল, বলল, ভাবিজান, আপনি এই দুপুরবেলায় এত কিছু কেন পাঠালেন বলেন? গরুর মাংস দিয়েছেন, আবার ইলিশ মাছ কেন দিতে হবে? আপনাদের যদি কম পড়ে? আপনার মতো অমায়িক লোক আমি খুব কমই দেখেছি। নিজে না খেয়ে অন্যের জন্য ভাবেন। আসুন, ভেতরে আসুন। সুমনাকে অবুঝ দেখালো। অবুঝ কণ্ঠে শুধায়, কি পাঠিয়েছ ভাবি? গরুর মাংস? সালমা হেসে বলল, আপনিও পারেন ভাবিজান, কত বড় মনের মানুষ। আসুন, আপনার নাতি ওই ঘরে আমার নাতনির সাথে খেলছে। সুমনা হতবুদ্ধি হয়ে পা বাড়ায় ঘরের দিকে। ঘরে ঢুকতেই তার চিত্ত থমকায়। নাতির রুগ্ন পা দুটিকে ওড়নার আড়ালে থেকে দুলতে দেখে সে পা দোলাচ্ছে আর মনের সুখে দুধ খাচ্ছে। মুখ দিয়ে উ আ তৃপ্তিদায়ক শব্দ করছে, আর এক হাত দিয়ে মায়াবী দেখতে একটা মেয়ের জামার গলা আঁকড়ে ধরে আছে। সুমনার টলমলে চাহনিতে তাকায়, কাচুমাচু করতে থাকে মিলার দিকে। ইরা চোখ তুলে তাকায়। অপরিচিত কাউকে দেখে অস্পষ্ট স্বরে মাথা নাড়িয়ে কিছু বলল। সুমনা বুঝতে পারল তাকে সালাম দিয়েছে। সে মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম আম্মা। তুমি কি ইরা? তোমার কথা শুনেছি। সে কথা কইতে পারে না। কিছু শোনও না চাচি? মিলা চঞ্চল কণ্ঠে বলল। সুমনা স্নেহ ভরা চাহনিতে তাকাতেই চোখ পড়ে বিছানায় বালিশের সাথে ঠেস দিয়ে বসে থাকা একটা পুতুলের দিকে। শ্রেয়ান ঠিক বলেছিল, অস্ত্র এক জীবন্ত পুতুল। সে কি অনবদ্য সৌন্দর্যের অধিকারী বাচ্চাটি। সেই ইরাকে ইশারায় বলল, একটু কোলে নেই। তা দ্রুত মাথা নেড়ে অস্পষ্ট স্বরে বলে, ও মানে নাও। সুমনা দ্রুত কোলে তুললে ইরামকে। স্বাস্থ্যবান মেয়েটাকে বুকে জড়াতেই বুকটায় একদম ভরে গেল। চোখ দুটো আরও ছলছল করে উঠল। তার নাতিটাকে আল্লাহ এমন বানাতে যদি পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পেত। সে আদর করল ইরামকে। খুশি মনে জিজ্ঞাসা করে, ওর বাবা কি করে? ইরা তাকিয়ে রইল। বুঝতে পেরে মলিন হেসে হাত জড়িয়ে দেখার বড় চাকরি করে। সুমনা আবার জিজ্ঞেস করে, তোমার শ্বশুরবাড়ি কোথায়? সেই জবাবটা ইরার দিতে হয় না। ঘরে সদ্য ঢোকা সালমা বলতে লাগলো, আর শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি আর আছে নাকি? ও তো ডিভোর্সি। চট্টগ্রামে বিয়ে হয়েছিল ভাবিজান। জামাইটা খুব ভালো ছিল। কি সংসার কইরা খাইতে পারল না। যোগ্যতা থাকা লাগে। জীবনে কোনো জায়গায় শান্তি করতে পারে নাই। যেখানে গেছে সেখানেই ঝামেলা হয়েছে। জন্মের পর মা মরছে, খালার বাড়ি থাইকা বিয়ে হয়েছে। স্বামী রাতের অন্ধকারে তালাকের পেপার ধরাইয়া দিয়ে মেয়ে সহ বাসে উঠাইয়া দিছে। আর সেই জামাই এখনও কি সুন্দর বউ পাইছে। কোনো ঝামেলা নাই সে সংসারে। খালার বাড়ি এতদিন ছিল, এই জায়গায় ও ঠাঁই হয় নাই। খালাতো ভাইয়ের বউরা রাখতেই চায় না। তাহলে বোঝেন কি জিনিস? অল্প দুঃখে তো আর আমি এগুলো কই না। আমার ঘরে যেদিন পা দিচ্ছিল সেই দিনই আমার শখের একটা কাচের বাটি ভাঙছে। আমার কোমরের ব্যথা বাড়ছে। আমার ছোট ছেলেটা পরীক্ষায় খারাপ করছে। ঘরের অবস্থা দেখেন কি করছে। কিছু বলি না কোনো। ওই কিছু বললেই মানুষ আমায় বলবে আমি সৎ মা। এর জন্য আমি টু শব্দও করি না। সুমনার চোয়াল শক্ত হয়ে আসলো সালমার কথায়। সে নাকি কিছু বলে না। ইরা এতক্ষণ তাকিয়ে ছিল মায়ের ঠোঁটের দিকে। কিছু তিক্ত কথা বুঝতে পেরেই চোখ সরিয়ে নেয়। উঁচু শির নত হয়ে গেল অনতি বিলম্বে। আপনি ওই চেয়ারে বসেন ভাবিজান, আমি একটু চা বানিয়ে আনি আপনার জন্য। সালমা চলে যাওয়ার জন্য উদ্যত হলেও
তার চোখ যায় ইরার দিকে। ওড়নার নিচে শ্রবণকে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। কত বড় অসভ্য মেয়ে, নিজের মেয়ের হোক অন্যের বাচ্চাকে দিচ্ছে। সে কিছু বলতে পারল না তৎক্ষণাৎ চলে যায়। সালমা যেতেই সুমনা এগিয়ে আসে ইরার কাছে, থুতনি ধরে মাথাটা জাগিয়ে দেয়, মৃদু হেসে ইশারায় বলে মাথা নত না করতে। ইরা মলিন হাসল। সুমনা তাকায় চুপটি করে বুকে লেগে থাকা বাচ্চাটির দিকে। একদম লেগে বসে আছে। এত সুন্দর বাচ্চাটির কপালে এত দুঃখ। আল্লাহ কি দেখছে ওগুলো! হাহাকার জুড়ল সুমনার বুক জুড়ে। সুমনার আর একটুও বসতে ইচ্ছা করল না ওখানে, কিন্তু ওই বাচ্চাটা দেখে আসতে ইচ্ছে করছে না। তারপর আবার তার নাতি, সে রীতিমতো আনন্দের গান গাইছে আর দুধ খাচ্ছে। মাঝে মধ্যে আবার ওড়নার আড়াল থেকে মুখ বের করে সকলের দিক টুক করে তাকাচ্ছে। সুমনা তখন আনন্দে হেসে ফেলল নাতির মাঝে সতেজতা দেখে। ছেলেটাকে আজ পর্যন্ত সে দুষ্টুমি করতে দেখেনি যে, কিন্তু বিপত্তি বাধল। 1 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। শ্রবণ দুধ ছাড়বে না, ছাড়ালেই হেঁকচি তুলে কাঁদছে। অন্যদিকে ইরারও ইচ্ছে করল না সরাতে। বাচ্চাটি যে দুধের বড্ড তৃষ্ণা। সে ইশারায় বলল, আরেকটু থাক। সুমনা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় ইরা আর মিলার দিকে। ছোট্ট মেয়েটির মাঝে যে এত উদারতা আর এত বুদ্ধি কে জানত! তার বুড়ো স্বামীর আজ খবর আছে। ছোট্ট শ্রবণ দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ল। সুমনা নাতির ফুলে টেবু হয়ে থাকা পেটের দিকে তাকিয়ে বুক ভরা নিঃশ্বাস নিল। ইরার দিকে তাকিয়ে বলল, আল্লাহ তোমায় আরও ভরপুর দিক মা, পৃথিবীর সব সুখ তোমার হোক। ইরা ইরামকে নেয়ার জন্য হাত পাতল। সুমনার মোটেও ইচ্ছে করল না পুতুলটিকে হাতছাড়া করতে। তবে সে নিরুপায়। ইরামকে বাড়িয়ে দিয়ে বলল, ওকে নিয়ে উপড়ে যেও না মা, আমি তো ওর জন্যই কিছুটি আনলাম। ইরা বুঝতে পেরে মাথা দোলায়। কোনো এক সময় যাবে। সুমনা আর মিলা শ্রবণকে নিয়ে চলে যায়। সুমনা বাড়িতে এসেই ঘরের গিয়ে ফোন লাগায় স্বামীকে। ফোন দিয়েই দিল সে এক ঝাড়ি। শোন শেয়ানের বাবা, তোমার ওই সন্দেহ বাতিক মনকে তুমি সামাল দাও, নয়তো তোমার সাথে আমার কুরুক্ষেত্র বেঁধে যাবে। শাহেদ চৌধুরী থতমত খাওয়া কণ্ঠে বলল, কি হয়েছে সুমনা? কি হয়নি বলো। অমন একটা লক্ষ্মী মেয়ের উপর তুমি সন্দেহ কি করে করতে পারো? সুমনা সব খুলে বলল। শাহেদ চৌধুরী মিলিয়ে গিয়ে বলল, আমার তো চিন্তা হয় তোমাদের জন্য। দিনকালের যা পরিস্থিতি, রাখো তোমার দিনকাল। আজ 3 বছর যাবৎ মিলা এখানে করছে, কখনো আমি অভিযোগ করতে পারিনি। আর তুমি শুধু ওর উপর সন্দেহ করো। পেপারে রোজ রোজ কত নিউজ ছাপা হয় তুমি দেখো না? আমার মনে তো তাই সর্বদা কুচিন্তায় এঁটে থাকে। হ্যাঁ হ্যাঁ, সব দোষ ওই পেপারেরই। এরপর যদি তোমায় আমি পেপার পড়তে দেখেছি তো তোমার আমি দেখে নেব। তোমার সাথে যদি আমার পথ ভিন্ন হয় তবে এই পেপারের কারণেই হবে। বিয়ের প্রথম প্রথম তুমি এই পেপার পড়েই আমার উপর সন্দেহ করতে। সুমনা রাগ ঝেড়ে বলল। শাহেদ চৌধুরী বিরক্ত হয়ে বলল, সুমনা বাদ দাও, দুঃখিত বলেছি তো আমি। এই দুঃখিত শব্দটার কারণেই আমি তোমার নাতির দাদি, বুঝেছ? নয়তো তোমার মতো সন্দেহ বাতিক মানুষের সাথে আমার ঘর করা হতো না। বলেই সুমনা ফোন কেটে দিল। মিলাকে গিয়ে মন ভরে দোয়া করে দিল। শ্রেয়ান আসলো মাগরিবের আজানের আগেই। ছেলে তখন ঘরে ঘুমাচ্ছে। সে নামাজ পড়ে ছেলের পাশে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। কাঁধ ফিরে তাকায় ছেলের ঘুমন্ত মুখ পানে। একটা পরিচিত আদল ভেসে উঠল ছেলের মুখে। যেই আদলে সে কখনো প্রাণ হারাতো, আজ সেই আদলে বিতৃষ্ণা কাজ করে, যন্ত্রণা অনুভব হয় তার। ছেলেটা এমন কারো অংশ যে কিনা
নিজের সুখের জন্য তার সন্তানের ভাগ্য থেকে মায়ের দুধটুকু ছিনিয়ে নিয়েছে। ছেলের পেটের উপর হাত রাখলে কিছুটা অবাক হয় শ্রেয়ান। একদম টসটসে হয়ে আসে। এত পেট ভরে খাওয়ায়নি সে। মা কি আবার খাওয়াইছে? তার মিনিট পাঁচেক পরেই শ্রবণের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই সে ফোকলা হাসল। আ উ শব্দ করে হাসি মুখে নড়াচড়া করতে লাগলো। শ্রেয়ান আশ্চর্য হয় ছেলের মাঝে চঞ্চলতা আর সতেজতা দেখে। সে স্নেহের হাসি নিয়ে ছেলেকে কোলে তুলে নেয়, আদুরে গলায় শুধায়, আমার আব্বু এত খুশি কেন? সে দেখছি কথাও বলে, হাত পা ধরে খেলা করে। দাদু পেট ভরে খাইয়েছে তোমার? তুমি অনেক শক্তি পাচ্ছ গায়ে? ছোট্ট শ্রবণ বাবার কথায় প্রেক্ষিতে আরও আ উ শব্দ করতে লাগলো। শ্রেয়ানের খুশি দেখে কে সে ছেলেকে বুকে জড়িয়ে মাকে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে বের হয়। মামুনি মামুনি, দেখো তোমার নাতি কত দুষ্টু করে সে খেলেছে, আমার কথার উত্তর দিচ্ছে আ উ করে। মোনা সন্তান নাস্তা বানাচ্ছিল। ছেলের উল্লাসিত কণ্ঠে সে ছলছলে নয়নে তাকায় বলে, এর জন্য মিলাকে গিয়ে একটা ধন্যবাদ দে, আর ওর জন্য কাল গিয়ে লাল টুকটুকে দেখে একটা জামা আনিস। কি যেন ও বলে, আনারকলি এগুলো। কেন, মিলা কি করেছে? শ্রেয়ান রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুধায়। মোনা ছলছল চোখে তাকিয়ে বলল, ওর জন্য তোর ছেলের ভাগ্যে আজ আবারও সুস্বাদু সেই খাবার জুটেছে। তোর ছেলে তৃষ্ণা মিটিয়ে খেয়ে এসেছে, তারপর আরামে ঘুমিয়েছে। শ্রেয়ান অপলক তাকিয়ে রইল মায়ের দিকে। অবর্ণনীয় আনন্দ লুকিয়ে শুধায়, আজও দুধ খেয়েছ মামুনি? সুমনা মাথা নেড়ে সায় জাগায়। শ্রেয়ান তাকায় ছেলেটার সতেজ মুখটির দিকে। আল্লাহর রহমতে আজ আবারও তার ছেলেটার ভাগ্যে জুটেছে।